সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা হাজির হই। আজকে প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে নতুন একজন অতিথি নিয়ে এসেছি এবং আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন, নিশ্চয়ই পরিচয় করে দিব। তার আগে বলে রাখি, বাংলাদেশে ক্রান্তিকাল অতিক্রম করছে। গত 18 মাসে বাংলাদেশ গভীর সংকটে পড়েছে। খাদের কিনারায় বলতে গেলে খাদেই পড়ে গেছে। অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে খাদের মধ্যে বাংলাদেশ পড়েছে সেখান থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাতে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, অনেক ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ পাড়ি দিতে হবে। বাংলাদেশের এই ক্রান্তিকাল কেন ঘটলো আমরা নিশ্চয়ই জানি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের এই 18 মাসের কর্মকাণ্ডে বাংলাদেশে শুধু মবক্রেসি বা মবতন্ত্র ছাড়া আর কোনো কিছু কায়েম হয়নি। ইতিমধ্যে নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও নির্বাচন নিয়ে দোলাচল আছে নির্বাচন নিয়ে। তার মধ্যে গণভোটকে সরকার এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। গণভোট কি খুব জরুরি? সংবিধানে কি গণভোট আছে? এই নিয়েও প্রশ্ন উঠেছে। তারপর জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা এ নিয়েও অনেক আলোচনা। সাধারণ মানুষ মনে করেন, এখনও তারা বিশ্বাস করেন না জাতীয় সংসদ 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, 12 ফেব্রুয়ারি হবে। সরকার এবং সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে, যত হুমকি আসুক পৃথিবীর কোন শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। এইসব নানা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, ক্রিকেট পরিস্থিতি নিয়েও। আর আজকে আমাদের সামনে অতিথি হিসেবে আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন দেশবার্তাকে জনাব মাহবুব কামাল, সহকারী সম্পাদক দৈনিক যুগান্তর এবং রাজনৈতিক বিশ্লেষক। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম। দেশবার্তা টকশোতে প্রথমবারের মতো আসলেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন। জি মাহবুব ভাই, শুরুটা করতে চাই একটু গণভোট দিয়ে, তারপর নির্বাচন নিয়ে একটু কথা বলবো। গণভোট নিয়ে এত উচ্ছ্বসিত কেন সরকার, এত উথালা কেন, শব্দটা যদি এইভাবে বলি, যে গণভোট সংসদ নির্বাচনের যদি গণভোটকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারের কর্মকর্তা কর্মচারী, আপনার স্কুল শিক্ষক, সবাইকে গণভোটে ব্যতিব্যস্ত করে তোলা হয়েছে। এমনকি গতকালকে জানলাম এনজিওদেরকে, সারা দেশের এনজিওদেরকে গণভোটের কার্যক্রমে লাগানো হয়েছে। না, প্রথমে একটা প্যারাডক্স বলে নেই। সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ না, এইটা তো এনসিপি এবং এনসিপির আগে বৈষম্য বিরোধী ছাত্র, এদের একটা এজেন্ডা ছিল, এদের মূল এজেন্ডা ছিল জুলাই সনদ। কিন্তু দেখা গেল যে জুলাই সনদে তারাই স্বাক্ষর করলো না। দিস ইজ এ প্যারাডক্স। এটা কি কারণে তারা এটা পার্সু করলো প্রথমে, তারপরে না অন্যরা সব এগুলি, কিন্তু তারাই স্বাক্ষর করলো এবং তাদের স্বাক্ষরবিহীন জুলাই সনদের উপরে গণভোট হচ্ছে। এখন দেখেন, গণভোট এইটা কিছুই না, এটা হচ্ছে একটা সেফ এক্সিটের চেষ্টা। যে এই 16 মাস বা 17 মাস যা যা হয়েছে, কি কি হয়েছে সেটা আপনি জানেন। হ্যাঁ, আমি তো 3টা জিনিস ছাড়া, 3টা পজিটিভ দিক আছে, এছাড়া আমি তো কোনো পজিটিভ দিক দেখি না। আচ্ছা, 3টা হলো, একটা হচ্ছে যে সরকারি বাহিনীর হাতে কোনো খুন হচ্ছে না, যদিও গোপালগঞ্জে 4-5টা হয়েছে। খুন হচ্ছে না, খুন হচ্ছে এটা পাবলিক লেভেলে, এবং সেই অর্থে সরকারের দায় আছে। তা আমরা ধরে নিলাম যে সরকারি বাহিনী তো আর খুন করছে না। 2 নম্বর হচ্ছে গুম হচ্ছে না। এই দুইটা। আরেকটা হচ্ছে রেমিটেন্সটা ভালো আছে। আমি তো এছাড়া কোনো পজিটিভ দেখি না সরকারের। তো ফলে এই যে এন্টায়ার 16 মাস ধরে যে মানে কি বলে যে কর্মকাণ্ডগুলি হলো, এগুলির তো একটা ইন্ডেমনিটি দরকার, এগুলির থেকে তো রেহাই পাওয়ার দরকার, তাই না? একটা সেফ এক্সিট তাদের দরকার। তো এই গণভোটটা তাদের একটা সেফ এক্সিট। যদি এটা বাস্তবায়িত হয় জিতে, তাইলে তারা এক ধরনের নিরাপদ বোধ করবে। যদিও নিরাপদ বোধ করবে না, কারণ বাংলাদেশে ইন্ডেমনিটি বলতে কোনো কথা নাই। আমরা বহু ইন্ডেমনিটি দেখছি। বঙ্গবন্ধুর বিচার রহিত করার জন্য ইন্ডেমনিটি হয়েছিল, সেটা কি হয়েছে দেখছি। সংসদে যদি আপনার 2/3 মেজরিটি থাকে, বা তাইলে তো, অথবা এইসব ক্ষেত্রে তো 2/3ও লাগে না, সিঙ্গেল মেজরিটি হলে যে কোনো সংশোধনী আনা যায়। মানে বেসিক যে সমস্ত জিনিস আছে সংবিধানের বেসিক, সেগুলির ক্ষেত্রে মানে 2/3 মেজরিটি লাগে। আর এমনিতে সংশোধিত সিঙ্গেল মেজরিটি হলে চলে। যেমন ধরেন 96-এ তো আওয়ামী লীগ সিঙ্গেল মেজরিটি, 2/3 মেজরিটি ছিল না, তারপরে তো ইন্ডেমনিটি বাতিল করে দিল, তাই না? সো ইন্ডেমনিটি কোনো ব্যাপার না। এটা খামাখা কেন এই সমস্ত তারা করে আমি এটাই বুঝি না, একটা ব্যর্থ চেষ্টা। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম যে গণভোটের আসল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে একটা ইন্ডেমনিটি দেয়া, এবং এটা করতে গিয়ে তারা একেবারেই, তাদের আচরণ একেবারে ম্যাডলি,
একটা পাগলের মতো আর কি। হ্যাঁ, এটা কোনো সুস্থতার লক্ষণ না। হ্যাঁ, যেমন ধরেন গণভোটে তো আপনি ইট ইজ দি কি বলে যে ডিসক্রেশন অফ ভোটার্স, ইলেক্টরে, যে তারা হাতে দিবে না নাতে দিবে, তাই না? এইটা তো পপুলারাইজ করার দরকার নেই যে হাতে দিতে হবে, তাই না? এটা তো তাহলে তো হলো না, তাহলে তো মানে কি বলে যে তাহলে আপনারা এমনিতেই করে নেন যে এটা কি বলে যে মানুষ হা ভোট দিয়েছে, দরকারটা কি গণ্য করে হবে। এই যে আপনি বললেন যে ব্যাংকগুলোতে আসছে, এনজিও গুলোকে নাকি ব্যবহার করা হচ্ছে শুনলাম। তো ফলে এই যে মানে ইনসেইন আচরণ, হ্যাঁ, একটা ডেমোক্রেটিক প্রসেসকে এইভাবে প্রভাবিত করা। আমরা যে আমরা এ যাবৎকাল 3টা গণভোট দেখছি। একটা হচ্ছে যে আপনার জিয়াউর রহমানের গণভোট, আরেকটা এরশাদের গণভোট, আরেকটা হচ্ছে যে পার্লামেন্টারি পদ্ধতিতে যে আমরা আসলাম সেইটার উপরে একটা গণভোট করছিলেন শাহাবুদ্দিন সাহেব। এবং 3টাতেই তো আপনার মানে কি বলে আইদার হা অথবা না। এবারে গণভোটটা দেখেন, এইখানে কতগুলি প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। এবং প্রশ্নগুলি যে জুড়ে দেওয়া হলো, এই প্রশ্নগুলো পড়লেই বুঝবেন যে এটা আসলে তাদের একটা ইনডেমনিটি চাচ্ছে তারা। এবং আশ্চর্য ব্যাপার, মানে এটা কোন সিস্টেমে বুঝলাম না। যেমন ধরেন 4টা প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, সেখানে ধরেন আমি দুইটা আমি একমত, আমি 2টাতে একমত, তাহলে আমি কোথায় ভোট দেবো? ওখানে জায়গা আছে সিল মারার? না, তো কোনো সিল মারার জায়গা নেই, তাই না? তো ফলে এটা কি, আমি একবার ওই যে একটা টক শোতে খুব হিউমার করে বলছিলাম যে 4টা প্রশ্ন না দিয়ে খালি বলেন যে ডক্টর আলী রিয়াজ যেভাবে ভাবে আপনারা সেভাবে ভাবেন না, তাই না? একটা সোজা হয় আর কি, এত জটিল কি? এই তো আমাদের ভোটাররা তো ভাই ম্যাকিয়াভেলি না, হ্যাঁ, আমাদের রাষ্ট্রবিজ্ঞানী না। হ্যাঁ, গ্রামের একটা অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধা, সে কি বুঝে এই 4টা মানে জিনিস? অনেক শিক্ষিত লোকই তো বুঝে। হ্যাঁ, তো এগুলি পড়ে কত সময় নেবে একটা মানে প্রতিটা ভোটের জন্য 3 মিনিটের বেশি তো সময় দেওয়া ঠিক না। তাহলে এইটা পড়ে বুঝতে তো 10-15 মিনিট লাগবে, তাও বুঝবে কিনা সন্দেহ। তো এইটা নিয়ে কি কারণে হচ্ছে আমি এটাই বুঝলাম না। আর সবচেয়ে বড় কথা, আপনারা কেন প্রভাবিত করতে চাচ্ছেন? লেট দি ইলেকটোরেট ডিসাইড তারা এই জুলাই সনদ মানে কি মানে না, তাদেরকে ডিসাইড করতে দেন। হ্যাঁ, আপনি হা ভোটের জন্য আপনি ক্যাম্পেইন করতেছেন, হ্যাঁ, এটা তো ঠিক না। এটা ডেমোক্রেটিক প্রসেসকে আপনি প্রভাবিত করা, তাই না? তো ফলে এটা আমার কাছে খুবই একটা মানে কি বলবো, আই এম ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, আমি শুধু ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড। এক যে আপনি বলছিলেন যে ইন্ডেমনিটি দিয়ে তো আসলে রক্ষা পাওয়া না, তাহলে এই অহেতুক চেষ্টা এবং রাষ্ট্রের অর্থের অপচয়, এটা শুধু চেষ্টা বা ব্যাডলি বলেন আপনি, আর সফটলি বলেন আর গুডলি বলেন যে সরকার এখানে ইন্টারফেয়ার করতেছে, এটা না, রাষ্ট্রেরও তো ব্যাপক অর্থের অপচয়। হ্যাঁ, এই যে ব্যাংকগুলিতে বলা হয়েছে যে কি একটা ফান্ড আছে সিআরআই নাকি জানি, ওই জনকল্যাণমূলক, সেখান থেকে খরচ করতে বলা হয়েছে। তো এটা বিপুল পরিমাণ টাকা খরচ হবে, এবং মানে কি যত না খরচ হবে দেখানো হবে তার চেয়ে বেশি। কারণ আমরা তো জানি যে কোনো প্রজেক্টে আপনার যা খরচের বেশি দেখানো হয় এবং ওখান থেকে লুটপাট করা হয়। তো এটা একটা লুটপাটের সুযোগ। হ্যাঁ, আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যারা এই গণভোটের প্রচারণায় যাচ্ছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে, তারা কিন্তু এদেশের নাগরিক কেউ না। আমি যদি বদিউল আলম মজুমদারের কথা বলি, উনি কিন্তু লাস্ট যুক্তরাষ্ট্রের ভোট দিচ্ছেন, আমি সেটা জানি, আমি দেখছি। তারপরে আলী রিয়াজ তো এদেশের নাগরিক না। তাইলে এরা প্রচার করতেছেন, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতেছেন, এটাকে কিভাবে দেখছেন আপনি? না, এগুলো তো অনেক আগে আলোচনা হয়েছে, এটা এখন এই যে প্রচারণা তারা চালাচ্ছেন, এগুলির সঙ্গে তো আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদারেরও ভাগ্য মানে কি নির্ধারণ মানে সম্পর্কিত। তারা মনে করতেছে আসলে এটা তাদের, এইটার উপরে তাদের ভাগ্য নির্ধারণ হবে না। ভাগ্য নির্ধারণ হবে যে এই সরকার চলে গেলে পাবলিক কিভাবে দেখে বিষয়টা। হ্যাঁ, এইটা কিছু না, এটা তারা মনে করছে। হয় কি, ধরেন যে ওই যে ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, ইংরেজিতে একটা কথা আছে, ডুবন্ত মানুষ খড়কুটা দেখলেও আঁকড়ায় ধরতে চায়, তাই না? তো এখন ধরেন যে তারা তো মনে করতেছে দে আর সিঙ্কিং, তারা মানে কি ডুবতে যাচ্ছে। এখন একটা খড়কুটো আঁকড়ে ধরছি, আচ্ছা ঠিক আছে, যদি জুলাই সনদ পাস হয়ে যায় তাহলে হয়তো একটা রক্ষা পাবো। এটা দিস ইজ এ কি বলে, মানে খুব
ড্যাড অপটিমিজম এটা আর কি, খুব মানে কোনোভাবে এটা গুড ওয়ে না 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 একেবারে। actually- আরেকটা এই গণভোট রিলেটেড একটা প্রশ্ন করি, আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমানের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে ওমানের জামাতের কর্মীরা পোস্টাল যে ব্যালট পেপার গেছে গণভোটের বা জাতীয় সংসদ ভোটের, একদম তারা নিজেরাই সিলচাপ্পর মেরে দিচ্ছে নাকি অলরেডি পোস্টাল ভোটিং, এরকম গত রাত থেকে এটা ভাইরাল হয়েছে, গত সন্ধ্যার থেকে আমি দেখতেছি আর কি। তো এটা এটা না, আমি এটা দেখি নাই, তবে এটা বিশ্বাসযোগ্য কারণ দেখেন 2018-তে কি হয়েছে, দিনের ভোট রাতে হয় নাই, তাই না? এইখানে হয় কি আপনার এই নেশনটা, হ্যাঁ, মানে এই কি বলে যে নিজেদের স্বার্থে যে কতগুলো জিনিস উদ্ভাবন করেন, আমি নিজেও অবাক হয়ে যাই। মানে আমার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য, যেমন ধরেন যে আপনার ভাটি অঞ্চলের যে চোররা, দেখবেন ওদের কৌশল, হ্যাঁ, ওদের কৌশল এত নিখুঁত, হ্যাঁ, আপনাকে 10 বার বিক্রি করে দেবে, বুঝছেন, এত ইয়ে। তো এখন ইলেকশনের ব্যাপারও ইঞ্জিনিয়ারিং এর তো নানা রকম ফর্ম আমরা দেখছি, একদম রাইট ফ্রম 73 সালের পর থেকে নানা রকম ফর্ম আমরা দেখছি। এটাও একটা ফর্ম, হ্যাঁ, যেটা ওই যে 18 যেটা হয়েছিল দিনের ভোট রাতে, এটা কেউ ভাবছে যে দিনের ভোট রাতে হয়ে যাবে? না। কেউ তো ভাবে নাই। তো এখন এইটা এই যে কি বলে যে আগেই সিল সাপ্পর মেরে টেরে এই সেই হইতে পারে, এটা বাংলাদেশে কোনো কিছু অসম্ভব না, হ্যাঁ, অসম্ভব না, সব সম্ভবের সব সম্ভব। এবং খুব কি বলে যে মানুষ খুব ক্রুকেট ব্রেন বলে এটাকে, খুব জটিল এবং কুটিল মানে মেধা আর কি। এই মেধা যদি পজিটিভ কাজে ব্যবহার করা যেত, মানে তাহলে দেশটা কিন্তু দেশটা অনেক উপরে যেত, হ্যাঁ। কিন্তু ব্যবহৃত হচ্ছে সব বাজে কাজে, হ্যাঁ। এই অনেক আগে একটা ঘটনা ঘটছিল, সে একটা কি জানি একটা খুব নেগেটিভ একটা জিনিস বের করছিল, তখন কে জানি উপদেশ দিল এই লোকটাকে, এটাকে সরকার উচিত তাকে নিয়ে তার মাথাটা পজিটিভ দিকে ধাবিত করা, তাইলে দেশের অনেক উপকার হবে। আমরা একটু আগাই সামনের দিকে। গণভোট তো গেল, গণভোট নিয়ে যত উৎসাহ সরকারের, নির্বাচন নিয়ে সরকারের উৎসাহ যেন উল্টো। নির্বাচনের প্রসঙ্গে বারবার বলা হচ্ছে যে কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না, আমরা প্রস্তুত। আবার পুলিশ প্রধান রংপুরে গিয়ে 3 দিন আগে বলেছেন আমার পুলিশ নির্বাচনের জন্য মোটেই প্রস্তুত না। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন বারবার, 1-2 দিন পরপরই তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, না কোনো সব কিছু আমরা প্রস্তুত, আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, কেউ নির্বাচন ঠেকাইতে গেলে আমরা সেটা মোকাবেলা করব এবং বুথে বুথে আমাদের বাহিনী থাকবে। এই যে একটা প্রস্তুতি নিয়ে নানা রকম একটা নাটক দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন কি আদৌ প্রস্তুত পারেন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে? এই নির্বাচন নিয়ে মানুষের মনে এত সন্দেহ কেন? এটা ঠিক আছে, আমি এখন ওই অফিসে বা রাস্তাঘাটে হাঁটলে যারা আমাকে চেনে তাদের আমি 2টা প্রশ্নের মুখোমুখি হই। একটা হচ্ছে ভাই নির্বাচন কি হচ্ছে, আর একটা এটা বলবো না, যাই হোক। তো এখন একটা ডাউট তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এনি ডাউট, ইট ইজ স্মল অর বিগ ডাউট, যদি আপনি একটু ভেতরে যান, ডাউটের ভেতরে যান, তাহলে দেখবেন যে এটার ভেতরে আসলে একটা মানে ইট ক্যান এক্সপ্লোর এ বিগ ট্রুথ। ডাউট কিন্তু সাংঘাতিক জিনিস, মানুষের মধ্যে কিন্তু ডাউট এমনি এমনি আসে না, এটার একটা ম্যাটেরিয়াল বেসিস আছে। এবং যে কোনো ধরেন যে আপনার স্ত্রীকে আপনি ডাউট, আমি আপনার কথা বলতেছেন একটা জেনারেল, আপনার স্ত্রীকে একটু ডাউট করলেন যে কি ব্যাপার, সে তাকে আজকে এত প্রফুল্ল দেখাচ্ছে, টেলিফোনটা রাখার পরে এরকম প্রফুল্ল দেখাচ্ছে কেন, আপনি ডাউট করলেন, ইটস সিম্পল ডাউট, কিন্তু আপনি ইনভেস্টিগেট করে দেখেন যে এখানে একটা গ্যাঞ্জাম আছে, বুঝছেন? তো ডাউট যেহেতু তৈরি হয়েছে তাহলে বুঝতে হবে যে এখানে সামথিং ফিশি, হ্যাঁ। এবং এটা হলো যে দেখেন এই নির্বাচন হওয়ার জন্য কেন ডাউট তৈরি হয়েছে, এটার কিন্তু কতগুলি ম্যাটেরিয়াল বেসিস আছে। এবং এখনকার পরিস্থিতিটা হচ্ছে ওই যে হ্যামলেটের সেই বিখ্যাত উক্তি যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মানে হ্যামলেটের বাবাকে খুন করছে তার চাচা ক্লডিয়াস, ক্লডিয়াসকে সে খুন করবে কিনা এটা সে একটা দ্বিধায় করছে। তো এখন বাংলাদেশের ইলেকশন নিয়ে এটা হয়েছে টু বি অর নট টু বি, কিন্তু এটা মানে দ্বন্দ্বতত্ত্বের একদম মানে সেই 400-500 বছর আগের মানে উপলব্ধি আর কি, শেক্সপিয়ার দিয়ে গেছে এটা। তো ডাউটটা কেন তৈরি হইলো? ডাউটটা তৈরি হলো যে, যেমন প্রথম কথা আমি বলি যে প্রধান উপদেষ্টা নিজে বলতেছেন যে নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র হচ্ছে।
উনি কিভাবে জানলেন? এটা উনি কিভাবে জানলেন? আমি একটা পোস্ট দিছি যে ওই জীবনানন্দ দাশের জ্যোৎস্নায় তবু সে কেন দেখিল ভূত। আচ্ছা আচ্ছা। জ্যোৎস্না তো আমরা তো সবাই নির্বাচন, তারপরও বোধ আমরা তো নির্বাচন চাই, কেউ তো বলতেছে না যে আমরা নির্বাচন চাই চাই না, না। কোন ষড়যন্ত্র আমরা দেখতেছি না। তো উনি কিভাবে দেখলেন ষড়যন্ত্র? এখানে আরেকটা মজার কথা বলি, সৈয়দ শামসুল হকের আপনার ইয়ে আছে, এই পায়রাজ পাওয়া যায় একটা কাব্যনাট্য, হ্যাঁ, পায়রাজ। ওখানে একটা সংলাপ আছে যে ঝড়ের খবর আগে পায় বড় গাছের ডাল, বানের খবর আগে পায় যমুনার বোয়াল। বুঝছেন? যমুনার বোয়াল। মানে ঝড় যদি আসে তাহলে আগে বড় গাছের ডাল। ডাল পায়, আর যদি বন্যা হয় তাহলে যমুনার বোয়াল আগে টের পায়। তো যমুনার সাথে যমুনা মিলে গেছে। উনি কিভাবে বুঝলেন যে ষড়যন্ত্র হচ্ছে? আমরা তো কোনো ষড়যন্ত্র দেখতেছি না, তাহলে এখানে কোনো প্রবলেম আছে? তো 2 নম্বর দেখেন, একটা রিট হয়েছে, আপনি খেয়াল করছেন জি। কিনা, একটা রিট হয়েছে, এটা খুবই খুবই সন্দেহজনক। রিটটা হয়েছে আপনার এই জাতীয় পার্টি এবং ওই এনডিএফ, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, ওই জাতীয় পার্টির কতগুলো ফ্র্যাকশন নিয়ে গেছে, এটা রিট করছে যে তারা জাতীয় পার্টি এবং এনডিএফকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য রিট করছে। তো হাইকোর্টের প্রেক্ষিতে রুল জারি করছে এবং সেটা নির্বাচন কমিশন এবং সরকারকে জানতে চাইছে, এবং সবাই দিচ্ছে দুই সপ্তাহ। তাহলে রিটটা হচ্ছে 11 তারিখে, 2 সপ্তাহ মানে একদম শেষে যদি জবাব দেয় নির্বাচন কমিশনের, তাহলে দাঁড়াবে হচ্ছে 11-র সাথে 14 যোগ করেন 25 জানুয়ারি। আপনার নির্বাচনের প্রচারণা শুরু হবে 22 তারিখ। আচ্ছা, ধরেন এইটা এই ওই রিটকারীর বিপক্ষে গেল যে না, জাতীয় পার্টি করতে পারবে বা করে, সে তখন তো সুপ্রিম কোর্টে আপিল করবে, আপিলের নিষ্পত্তি হইতে আরো সময় লাগবে। তারপরে নির্বাচন তো 12 তারিখে, তাই না? তো আপিলের নিষ্পত্তি হইতে মানে 30 আগামী মাসের 30 তারিখ চলে যায় ইত্যাদি, আগামী মাসে, এই মাসেরই। তো তাহলে কি হবে তখন? কি একটা সিচুয়েশন হবে? আর তখন তো তারা যদি নির্বাচন করার সুযোগ পায়, তা এই কয়েকদিন যে তারা নির্বাচনী প্রচার করার সুযোগ থেকে বঞ্চিত হলো, এটা দায় কে দিবে? এটা কি হবে? এটা কিন্তু খুব একটা মারাত্মক, হ্যাঁ, এটা আইনগত ব্যাপার। আচ্ছা, আরো দেখেন কেন ডাউট তৈরি হচ্ছে। ডাউট তৈরি হচ্ছে যে যখন জামাত এবং এনসিপি এরা তো নানা রকম কথা বলতেছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তো একদিকে হেলে পড়েছে সরকার, বলতেছে না? আচ্ছা, তো এক ধরনের তারা তো মানে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে এক ধরনের অনীহা তৈরি হয়েছে তাদের মধ্যে। তারপরে ধরেন অস্ত্র উদ্ধারের কোনো আপনার উদ্যোগ নাই। তফসিল ঘোষণার পর থেকে সমস্ত কিছু চলে যায় আপনার নির্বাচন কমিশনের কাছে, সরকার শুধু রুটিন কাজগুলো করে। তো নির্বাচন কমিশন অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করবে না? অস্ত্র তো একটা বড় ব্যাপার। আমরা তো খবর পাইছি যে নির্বাচনে অস্ত্রের খেলা হবে, এইটা যারা জেল থেকে যে সমস্ত জঙ্গি বের হয়েছে তারা, তারপর ইভেন আন্ডারগ্রাউন্ড লেফটিস্ট পার্টিদের কর্মীদেরকে ব্যবহার করা হতে পারে, তারা যেহেতু অস্ত্রের খেলা ভালো জানে, এই যে বিপ্লবী আন্ডারগ্রাউন্ড বিপ্লবী, তাদেরকে ব্যবহার করা হতে পারে। তারপরে আরো অনেক জায়গায় অস্ত্র আছে, এগুলো তো উদ্ধারের কোনো ইয়ে নেই। তার মানে আপনি নির্বাচনটা সুষ্ঠু হোক এটা চাচ্ছেন না, মানে এরপরের প্রশ্ন আদৌ নির্বাচন করতে চান কিনা, এটা একটা। তারপরে ধরেন একটা ইন্টারেস্টিং, সেটা হলো যে আচ্ছা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কয়েকটা, সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ইয়ে নাই। যেমন রিটার্নিং অফিসারকে ধমকানো হয়েছে না কুড়িগ্রামে, তারপরে এইদিকে কুমিল্লার কোথায় জানি দেবিদ্বারে, তাই না? তারপরে জোরপূর্বক আপনার নমিনেশন পেপার যাতে বৈধ না হয় সে চেষ্টা করে, এগুলি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না? তো কই কোনো উদ্যোগ আছে? কোনো তো উদ্যোগ নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এইটা কতটা আমি ফেসবুকে দেখছি, সত্য কিনা জানি না, ডক্টর ইউনূস মার্চ মাসে জাপানে একটা অনুষ্ঠানে যাবে। এটা ফেসবুকে না, এটা তো উনি ওনার প্রেস উইং ব্রিফিং করছে এই যে আকিয়াবে মানে শিনজো আবের ওয়াইফ দেখা করার পরে। তা উনি মার্চে তো হি ইজ নো মোর অ্যাজ এ কি বলে হেড অফ দ্য গভর্নমেন্ট, তাই না? তখন তো উনি সিভিলিয়ান, তাই না? তো একজন সিভিলিয়ান কোথায় যাবে না যাবে এইটা প্রেস উইং থেকে ব্রিফ করার কি আছে, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? তার মানে কি তখন উনি ক্ষমতা থাকবে? একটা কিন্তু থাকে তো। এটা আননেসেসারি কেন হবে? এটা আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আমি কি করব না করব, এটা তো একান্তই আমার। হ্যাঁ, যেমন ধরেন যে আমেরিকান প্রেসিডেন্ট যখন ক্ষমতা ছেড়ে দেয় পাবলিক হয়ে যায়, তাদের কেউ পুষে না। ইউরোপ জুড়েই তাই। হ্যাঁ, ইউরোপেও তাই, কেউ পুষে না। হ্যাঁ, তো ফলে
এই সবটা মিলে অল টুগেদার এটা এটা একটা বড় ডাউট তৈরি করছে। আমরা কিন্তু চাই, দেখেন মানে এই কি বলে যে একটা কথা আছে যে ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন। ইলেকশন যদি খারাপও হয় সেটা ইলেকশন না হওয়ার চেয়ে সেটা অনেক ভালো। সুতরাং নির্বাচন একটা হতেই হবে, নির্বাচন একটা হতেই হবে, সেটা মানে সুষ্ঠু হোক বা না হোক। কিন্তু এই নির্বাচনের আগে যে সমস্ত ডাউট তৈরি হয়েছে এগুলিতে মানে পার্সোনালি আমি আই এম ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড। নির্বাচন না হওয়ার ব্যাপারে আপনার সন্দেহ জাগছে। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ইউরোপীয় ইউনিয়ন যেদিন আপনার এই আকিয়াবে দেখা করলেন, ওই দিনই ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল ভাড়ায় আনা হয়েছে, পর্যবেক্ষক দলকে ইতিমধ্যে ইফতেখারুজ্জামান টিআইবির তিনি বলেছেন বিদেশিদের যদি টাকা পয়সা দিয়ে না হোটেলে রাইকা পর্যবেক্ষণ করানো হয় তা আমাদেরকে কেন টাকা দেওয়া হবে না, এই জন্য আমি ভাড়ায় বললাম শব্দটা। এই যে পর্যবেক্ষক দল আনা হলো, তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, বৈঠক করার পরে প্রেস উইং জানাইল যে আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা হয় নাই এই আলোচনায়। এই আওয়ামী লীগের প্রসঙ্গ কেউ কি ওনাকে প্রশ্ন করছে নাকি ইউরোপীয় ইউনিয়ন আসলে প্রধান উপদেষ্টাকে বললেন যে আওয়ামী লীগকে আনার ব্যাপারে কি বা ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে কি কথা হলো, এর প্রেক্ষিতেই কি আসলে এটা তো সেই পুরনো প্রবাদ যে ঠাকুর ঘরে কে রায়ন কলা। আচ্ছা আচ্ছা, এটা হলো যে প্রশ্ন নেই উত্তরে পাহাড়। এটা একটা কবিতার কাব্যগ্রন্থ আছে যে আপনার এই নামটা ভুলে গেলাম, কাসার চৌধুরীর একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রশ্ন নেই উত্তরে পাহাড়। তো এটা তো কেউ জিজ্ঞেস করবে আপনাকে, তাই না? এত বড় উত্তর কেন? এটা নিশ্চয়ই সামথিং ফিশি। এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবে না, এইটা বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না। বলছে হয়তো মানে কিভাবে বলছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু বলেছেন যে তারা এটা ধরে নেওয়া যায়। হ্যাঁ, এবং শুনেন আপনি একটা বলে প্রেস উইং এর কথা কোনো বিশেষ করে আমি সবাইকে বলছি না, কয়েকজন ভালো আছে প্রেস উইং এর, কিন্তু এই শফিকুল আলম তার কথা কিন্তু কোনো আমি এক পয়সা কোনো মূল্য দিই না। হ্যাঁ, একেবারেই না। কি যেন বলেন আর কি, হ্যাঁ, প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক কথা, তারপরে কখনো কখনো মিথ্যাচারও করেন। হ্যাঁ, আমি এগুলো কোনো গুরুত্ব দিই না, কি বলে বলুন। এই যে ধরেন ইউরোপীয় ইউনিয়ন আবার পাল্টা ওখান থেকে বের হয়ে গিয়ে তারা সংবাদ সম্মেলন করে জানালো যে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করলেন, তখন তারা ইনক্লুসিভের একটা নতুন ব্যাখ্যা দিলেন, সংজ্ঞা দিলেন। এই সংজ্ঞাটা তো আবার প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের বক্তব্য একটা কন্ট্রাডিক্ট মনে হচ্ছে কিনা। উনি কি সংজ্ঞা দিচ্ছেন আমি একটু দেখি। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে ইনক্লুসিভ মানে আমরা বলছি যে সকল গোষ্ঠী, সমাজের সকল অংশ, এথনিক গ্রুপ, এই যে শ্রমিক, কৃষক, নারী, পুরুষ সবার অংশগ্রহণটাকে আমরা, এতদিন কিন্তু তারা এটা বলে নাই, তারা কিন্তু বলছে যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। সকল রাজনৈতিক দল বলছে না, এর আগে তো এতদিন তো তারা তাই বলে আসছে, এইটাই তারা বলছে না রাজনৈতিক দল না, তারা বলছে ইনক্লুসিভ বলতে আমরা বলছি যে এথনিক গ্রুপ, নারী, পুরুষ, মানে সমাজের সকল অংশের অংশগ্রহণ, রাজনৈতিক দলের না। এখানে তো ব্যাপার আছে, এথনিক গ্রুপ বলে সকল অংশ, ওরা তো নির্বাচনের প্রার্থী না, ওরা তো ভোটার। তো ভোটারদের ইনক্লুশন তো এক জিনিস, আর একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ইনক্লুশন আরেক জিনিস, তাই না? তাহলে এরা কেন এটা অ্যাভয়েড করলো রাজনৈতিক দল? এটা কারণ ওইটা তো বলার অপেক্ষা রাখে না, এটাকে ইউরোপিয়ান ইউনিয়নকে বলতে হবে কেন, তাই না? বলা সবাই ভোট দিবে, একটা হচ্ছে ভোটার্স ইনক্লুশন, আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির ইনক্লুশন, তাই না? তো ভোটারের ইনক্লুশন এটা ইউরোপিয়ান ইউনিয়নকে বলতে হবে কেন? এবং ফার্দার কিন্তু কোনো প্রশ্ন ছিল না সাংবাদিকদের, এক প্রশ্নতেই শেষ হয়ে গেল। এটা একটা মানে প্রশ্ন করতে হইতো, সাপ্লিমেন্টারি করতে হইতো, করা উচিত ছিল। আমি হয়তো তাই করতাম যে হ্যাঁ আপনার এই ইনক্লুশন তো পলিটিক্যাল পার্টি বুঝাচ্ছে না, তো ভোটাররা তো ভোট দিবেই। হ্যাঁ, এটা আবার মানে আলাদাভাবে বলার কি আছে, তাই না? আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই ইউরোপীয় ইউনিয়ন গতকালকে জামাত ইসলামীর আমিরের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে দেখা করেছে, সেখানে তারা অনেকগুলো বিষয় কথা হয়েছে, কিন্তু তাদের তরফ থেকে কোনো ব্রিফ করেনি। জামাত ইসলামী যে ব্রিফটা করলো, জামাত ইসলামীর আমির যে ব্রিফটা করলেন, তাতে তিনি বললেন তারা আমাদের কাছে জানতে চেয়েছে যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, অভিযোগ আছে কিনা। আমরা তাদেরকে বলেছি না, এখন আমরা কোনো অভিযোগ জানাবো না, আমরা আরও সময় নিচ্ছি, নির্বাচন কমিশন সরকার কি করে দেখি। নাম্বার ওয়ান, এটা একটা ধূর্ত
উত্তর হলো কিনা, এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো তিনি আবার বলছেন যে তারা আমাদের কাছে জানতে চেয়েছে আমরা যদি ক্ষমতায় যাই, নির্বাচিত হয়ে ক্ষমতায় যাই, তাহলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে। আমরা বলছি প্রতিবেশীর সঙ্গে যেমন সম্পর্ক হবে, আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ চাই, আমরা ভালো আচরণ করব, সম্মানজনক সম্পর্ক এবং সমতার ভিত্তিতে। এখন আপনার আমার তো সমতা হবে না একসঙ্গে, এটা খুব স্বাভাবিক। আপনার যদি আপনি যদি 200 কোটি টাকার মালিক থাকেন আর আমি যদি 2 লাখ টাকার মালিক থাকি, তো সমতা তো হচ্ছে না, এইটা একটা প্রশ্ন। আর আরেকটা জিনিস হচ্ছে যে তিনি বলছেন যে আমরা পৃথিবীর সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ, সমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। সমান বন্ধুত্বপূর্ণ কি পৃথিবীর সব দেশের সঙ্গে সম্ভব কিনা, এটা কিন্তু উনি বলছেন ইউরোপীয় ইউনিয়ন ওনাকে প্রশ্ন করেছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোনো বক্তব্য এখানে পাওয়া যায় নাই। দুইটা প্রশ্ন করলাম। হ্যাঁ, আমি বলতেছি সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন রিয়েলি প্রশ্ন করেছে কিনা সেটা তো আমরা বলতে পারবো, তাই না? বলতে পারবো। আমরা যেটা জামাতের যে বক্তব্য, সেখান থেকে আমি একটা জিনিস বুঝতেছি, আমি শুনি নাই, আপনার কাছ থেকে শুনে বলতেছি। বক্তব্য হচ্ছে যে তারা কতগুলি জিনিস তারা ক্লিয়ার করতে চাচ্ছে এবং তারা একটা কি বলে পজিটিভ এবং একটা কি বলে ন্যায়নীতির রাজনীতি তারা করছেন, এইটা প্রমাণ করার চেষ্টা করছেন। যেমন ধরেন যে যখন ওরা বললেন যে আমরা তো এখন আমরা দেখি, দেখার পরে আমরা বলবো, তার মানে এখানে বোঝা মানে তারা যে সেন্সিবল এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। এক, তারপরে ধরেন যে সবার সাথে ভালো সম্পর্ক, এইটা ধরেন যে ভারতকে একটু নিউট্রালাইজ করার চেষ্টা হইতে পারে। হ্যাঁ, যে ভারতের সাথে মানে আমরা ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্কটা কেমন হবে, এটা একটা বোঝানোর চেষ্টা করছেন ওরা। হ্যাঁ, তারপরে আপনি যেটা পরের প্রশ্নটা, সেইটা আমি একটা জায়গায় ব্যাখ্যা করছি, এই যে সবার সাথে ভালো সম্পর্ক থাকা উচিত কিনা, হ্যাঁ মানে সম্ভব কিনা। এই ব্যাখ্যাটা এরকম যে 72 যে কনস্টিটিউশন, 72 কনস্টিটিউশন ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, এনমিটি টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, শত্রুতা নয়। এই যুগ এখন আর নাই, এই যুগ এখন নাই, পৃথিবী জটিল হয়ে গেছে। এখন ফ্রেন্ডশিপ টু অল এইটা কিন্তু চলবে না এবং এটা আপনাকে খুব হাইলি টেকনিক্যাল ডিপ্লোমেসি নিতে হবে, যে কেউ যেন অখুশিও না হয় কিন্তু আবার একটা পক্ষ নিতে হবে। যেমন ধরেন আমি বলি, এই যে আমাদের যে কি বলে বে অফ বেঙ্গলের যে পলিটিক্সটা, ভূ রাজনীতিটা, এইখানে তো পরস্পর বিরোধী দুইটা শক্তি আছে। একটা হচ্ছে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আবার চায়নার হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো আপনাকে তো দুইটাতে একসাথে থাকা যাবে না, আইদার আপনাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেতে হবে অথবা আপনাকে চায়নার সাথে যেতে হবে। আপনি চায়নাকেও আপনি ইয়ে করবেন আবার আমেরিকা করবেন, এইটা হবে না। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, এভরি ম্যানস প্রপার্টি মিনস নো ম্যানস প্রপার্টি। হ্যাঁ, মানে যে লোক সবার সম্পত্তি, সে কারো সম্পত্তি। তো এখন কি বলে যে ইন্ডিয়ার সাথেও আমি বন্ধু, চায়নার সাথে বন্ধু, আমেরিকার সাথে বন্ধু, এটা চলবে না, এই সমাজে এটা চলবে না। মানে পৃথিবীর মানে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে গেছে, খুব জটিল হয়ে গেছে। হ্যাঁ, এই ফলে এখনকার ডিপ্লোমেসিটা খুব সূক্ষ্ম এবং খুব হাইলি টেকনিক্যাল হইতে হবে, তা না হলে আপনি টিকতে পারবেন না। হ্যাঁ, টিকতে হবে। যেমন কথা উঠছে এই যে চায়নার সাথে যে এই যে একটা সখ্য গড়ে উঠছে না, এই যে কি জানি হয়েছে, এই সম্প্রতি কালকে না পরশু দেখলাম, এইটা আমেরিকা কিভাবে নিবে, তাই না? আপনি যখন চায়নার দিকে টিল্টেড হয়ে যাবেন, তখন এটা আমেরিকা তো ভালোভাবে নিবে না, কারণ আমেরিকা তো এখানে চাচ্ছে যে চায়নাকে কন্টেইন করতে হবে, চায়নাকে কন্টেইন করতে কর্নার করার চেষ্টা করছে। হ্যাঁ, কর্নার কন্টেইন করা, তাই বাংলাদেশকে তার লাগবে, ইন্ডিয়াকে লাগবে। এই ইস্যুটি তো মানে আমেরিকার সাথে ইন্ডিয়ার যে ভালো সম্পর্কটা ছিল বা এখন একটু খারাপ হয়েছে যদি কখনো হয়, সেটা তো চায়না ইস্যুতে, চায়নাকে কন্টেইন করতে হবে, তাই না? বাংলাদেশে তাই। তো ফলে দুইটা পরস্পর বিরোধী শক্তির মাঝখানে দাঁড়িয়ে আপনি বলবেন দুজনেই আমার বন্ধু, এইটা এই যুগে চলবে না। এই যুগে এই ডিপ্লোমেসি চলবে না। আরেকটা ব্যাপার, যে প্রথম প্রশ্নটা যেটা ছিল যে জামাত ইসলাম নির্বাচন প্রসঙ্গে যেটা বলছে যে আমরা এখনই কোনো অভিযোগ করতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি, কিন্তু তারা তো সবসময় অভিযোগ করেই যাচ্ছে গণমাধ্যমে যে নির্বাচন মানে একটা দলের পক্ষে, যেটা আপনি শুরুতে বলছেন একটা দলের পক্ষে, তারপরে সরকারের প্রশাসন একটা দলের পক্ষে, নাম না বললে বোঝা যাচ্ছে বিএনপির পক্ষে, তারপরে পরিবেশ নাই নির্বাচনের। নাহিদ বলতেছেন, নাহিদও জামাতের বি টিম যদি বলি, নাহিদ বলতেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমরা আশ্বস্ত হতে পারতেছি না।
এই যে একটা পরিবেশ এখন থেকে কিন্তু তারা তৈরি বলতেছি তারা, এটা তো না বোঝার কোনো কারণ নেই। এটা তারা কতগুলি ডাউট তুলে ধরতেছে, হ্যাঁ তুলে ধরতেছে, যেটাই বলতেছে যে আমরা দেখি এটা হচ্ছে মানে ফাইনাল কখন, যখন তারা বলবে যে আমরা আর ইলেকশন করতেছি না, উই আর বয়কটিং, সেটা তো ফাইনাল ডিসিশন। ফাইনাল ডিসিশন তারা এখন কেন জানাবে? দে আর নট সো ফুল। তারা এখন কতগুলি ডাউট দেখাচ্ছে সোসাইটিতে। এখন আলটিমেটলি দেখবে যে ইলেকশন করা তাদের জন্য বেশি লাভজনক না বয়কট করা লাভজনক, এইটা হিসাব করে তারা ফাইনাল ডিসিশন নেবে। এখন কতগুলি গ্রাউন্ড তৈরি করতেছে, এটা তো খুবই একটা সহজ বুদ্ধি আর কি, যে আমি কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, হ্যাঁ যে হচ্ছে ফাইনাল কিছু বলতেছি না। ফাইনাল তো আমি বলবো পরে, যদি আমি ডিসাইড করি যে নির্বাচন করলেই আমার লাভ, আমার জিতে আসতে হবে বা জিতে আসতে পারবো বা লাভ হবে, তাইলে আমি এগুলি এই সমস্ত ডাউট আর থাকলো না। আর যদি নির্বাচন বয়কট করার তাদের ইয়ে থাকে, উদ্দেশ্য থাকে, তাইলে বলবে যে আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসতেছি যে এইসব এই জিনিসগুলো হচ্ছে, তাই না? একেবারে। আর একটু একটা মিস হলো আমার, যে ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গে যখন আগে ইউরোপীয় ইউনিয়নের প্রথম প্রসঙ্গ কথা বললাম, যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে 2014, 2018, 2024 সঙ্গের তফাৎটা কি? শুনেন আমি আপনাকে বলি, সরকার আপনার ওটাকে কি বলে, মাইনকার চিপা, এতে কলোকুয়াল আছে, সরকার এখন মাইনকার চিপা আছে। হ্যাঁ মাইনকার চিপা আছে অনেকগুলো কারণে। যেমন ধরেন ইলেকশন যদি আওয়ামী লীগ ছাড়া হয় তাইলে, বা জাতীয় পার্টি ছাড়া হয়, তাইলে এটা ইন্টারন্যাশনালি এটা ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্য হবে না সেইভাবে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে যদি ম্যানিপুলেটেড ইলেকশন হয়, কারচুপি ইলেকশন হয়, তাহলে তো ডক্টর ইউনূস শেখ হাসিনার প্যারালাল হয়ে যাবেন, যে শেখ হাসিনা কারচুপির নির্বাচন করছে, ইয়ে করছে। পার্থক্যটা কোথায়? 5 আগস্ট কেন হয়েছিল? যদি অন্যতম প্রধান কারণ তো ছিল যে নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করা হয়েছিল, ঠিক আছে, এটাই তো মানে মেইন ছিল। এটা মানুষ কথা বলতে পারে না, মানুষ নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। তো ইউনূস সাহেবের আমলেও যদি এটা হয় তাহলে হাসিনার প্যারাল হয়ে গেল। আবার যদি আমির আমির নির্বাচন হয়, ধরেন যে জামাতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো ইত্যাদি, তাইলেও তো সেটা শেখ হাসিনার সমান্তরাল হয়ে যাবে, কারণ শেখ হাসিনা তো আমির আমি করছে, উনিও আমির আমি করছে, আপনিও আমির আমি করলেন, এটা একটা বিপদ। উনিও কারচুপি করছে, আপনিও করলেন, এটাও একটা বিপদ। আবার যদি এই কয়েকটা দল ছাড়া যদি নির্বাচন ইনক্লুসিভ না হয়, সেটাও একটা বিপদ, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করছিল। যেমন ওই 14তে কি হয়েছে, 153টা সিট তো আগেই ডিসাইড হয়ে গেছে, তাই না? তো ফলে সব দিক থেকেই আপনার ডক্টর ইউনূস ইজ ইন ট্রাবল। এই মনে করেন যে আওয়ামী লীগের 3 টার্মে নির্বাচনে কাউকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, কাউকে কিন্তু বন্দুক টেকে বলা হয়নি নির্বাচনে আসতে পারবে না। বাট এখন তো একটা বড় অংশকে, সমাজের একটা বৃহৎ অংশকে আপনি ঠেকিয়ে দিলেন যে তোমার ভোট দেওয়ার দরকার নাই, তোমার নির্বাচন করার দরকার নাই। মানে আপনি আপনার দল যদি নির্বাচন না করে, তা আমি তো ভোট দিতে যাব না, আমার তো ভোট দেওয়ার দরকার নেই। মজা হচ্ছে কি, সবই তো হয়েছে এক্সিকিউটিভ অর্ডার, তাই না? এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি তো মানে পলিটিক্সকে ডিটারমিন, এটা তো কোর্টের আদেশ হইতো। আওয়ামী লীগ নিষিদ্ধ বা বিনিয়োগ করতে পারবে না, এটা যদি আদালতের রায় হইতো তাইলে একটা মেনে নেওয়া যেত। এটা এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি পলিটিক্সকে মানে কি নিয়ন্ত্রণ করবেন, এটা তো হয় না। ফলে এটা যে কোনো বিচারে, আমি বলতেছি যে কোনো বিচারে আগামী নির্বাচনটা বিতর্কিত হবে, যদি হয় নির্বাচন, মানে যে কোনো বিচারে এটা বিতর্কিত হবে। আপনার নির্বাচন যদি শান্তিপূর্ণ হতে হয় তাহলে আমিরামি করতে হবে, বিতর্ক। নির্বাচন যদি কি বলে যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে না হয়, হ্যাঁ, তাহলে ম্যানিপুলেশন হবে, বিতর্কিত। তারপরে এই যে যদি জাতীয় পার্টিকেও যদি নিষিদ্ধ করা হয়, এই যে যেটা যেটা ওই যে রিড করা হয়েছে, তাইলে এটা মানে ইনক্লুসিভ যে হলো না, এটা একটা ব্রডার পার্সপেক্টিভে প্রমাণিত হবে, শুধু আওয়ামী লীগ না, আরো 2-3টা দল, তাই না? তাহলে এটা ইনক্লুসিভ হলো না। আপনি যে কোনো বিচারে নির্বাচন যদি হয় তাহলে এটা কন্ট্রোভার্সিয়াল হবে, বিতর্কিত নির্বাচন হবে। তাহলে নির্বাচন কি হবে আপনার মনে হয়? এইটা নির্ভর করতেছে, আমি কোথা থেকে বলছি, এটা নির্ভর করতেছে যে জামাত এবং বিএনপি মোটা দাগে তারা যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, হ্যাঁ, যে স্বৈরাচার ঠেকাইতে হবে, লেট আস
একটা নির্বাচন করি, হ্যাঁ, তারপর শেয়ার কার কতটুকু, আপনি কতটুকু শেয়ার নেবেন, আমি কতটুকু, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং যদি হয় তাহলে হবে। না না, বাংলাদেশকে ভাগাভাগি করে নেওয়া কি। ওই ধর 2001 থেকে একের সরকারে কি হয়েছে, 2টা পাইছিল জামাত মন্ত্রী, এবারে তো 5টা যদি ডিমান্ড করে, বিএনপি যদি রাজি হয়, বলছি না যে এরকম হবে, একটা হাইপোথেটিক্যাল, আপনাদের 5টা মন্ত্রিত্ব দিলাম, এনসিপিকে 1টা বা 2টা মন্ত্রিত্ব দিলাম, আসেন আবার 2001-এর মতো মিলেমিশে দেশটাও শান্তি থাকলো, আবার স্বৈরাচারও ঠেকানো গেল, এরকম একটা ফর্মুলা যদি আসে হবে। ওকে, আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই। নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রায় বাংলাদেশের মতোই হয়ে যাচ্ছে আর কি। বাংলাদেশ যেভাবে খাদে পড়ে গেছে, বাংলাদেশের ক্রিকেটও খাদে পড়ে যাওয়ার উপক্রম, এবং এটার জন্য যার যেটা বলার কথা না তিনি সেটা বলছেন। মিনস হচ্ছে যে এটা বিসিবির কাজ, এইটা আগ বাড়িয়ে উপদেষ্টা কথা বলেছেন, এবং সেই উপদেষ্টার সঙ্গে আরও 2-3 জন উপদেষ্টা সেখানে ঘিরে রেখেছেন। প্রথম দিকের ঘটনা বললাম, মুস্তাফিজকে ঘিরে। মুস্তাফিজ একজন পার্সন, আইপিএল কোনো ইন্টারন্যাশনাল না, এটা একটা অভ্যন্তরীণ টুর্নামেন্ট, সেখানে খেলা না খেলা নিয়ে একটা ঘটনা ঘটলো, এবং আমাদের মান ইজ্জত সব গেল মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে। সেই মান ইজ্জত রক্ষার দায়িত্ব নিয়েছেন আসিফ নজরুল, যিনি সদ্য ক্রীড়া উপদেষ্টা। তো তিনি তো হুঙ্কার দিচ্ছেন যে বাংলাদেশ যাবে না। গতকালকে তিনি আবার বলেছেন যে ভারত যেসব শর্ত দিচ্ছে তাতে বাংলাদেশ খেলতে যাবে না। আসলে ভারত এখনো কোনো শর্তই দেয় নাই। ভারত যদিও আইসিসি, ভারত নিয়ে মিনস না আইসিসি এখনো কোনো শর্তই দেয় নাই, বা আইসিসি এখনো কোনো জবাব দেয় নাই বাংলাদেশের চিঠির। তিনি আগ বাড়িয়ে এগুলো বলে একদম ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন, এমনটাই মনে করছেন ক্রীড়ার সাথে যারা যুক্ত কিংবা যারা ক্রিকেটকে ভালোবাসেন। শুনেন, এখানে হয়েছে কি, মানে বর্তমান সরকার, হ্যাঁ, তারা এই ফাংশন করার জন্য বা টিকে থাকার জন্য আপনার একটা ভিলেন তৈরি করছে, এটা হচ্ছে ইন্ডিয়া। এটা যুগে যুগে দেখা গেছে যে মানে আপনার পারপাস সার্ভ করার জন্য আপনি একটা ভিলেন তৈরি করবেন। যেমন জার্মানিতে কি হয়েছে, হিটলারের ভিলেন তৈরি করছিল ইহুদিদের, মানে যুক্তি টুক্তি দেখায় যাতে তার যে ক্ষমতা, হ্যাঁ, ম্যাস ডিস্ট্রাকশন, ইহুদি নিধন যাতে জাস্টিফাইড হতে পারে। তা আমাদের সরকারও একটা ভিলেন তৈরি করছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। কারণে অকারণে ইন্ডিয়ান সেন্টিমেন্ট, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে তারা ক্যাশ করতে চায়। যখনই একটা বিপদ দেখে, যখনই একটা মানে তাদের নাজুক অবস্থা তৈরি হয়, তখন একটা ইন্ডিয়ার জুজুর ভয় বা ইন্ডিয়াকে সামনে নিয়ে আসা হয়। তো এটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করার একটা, এইটা এত বেশি ব্যবহৃত হয়েছে না, যেমন এইটা আপনার ভবিষ্যতে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আর কাজে দিবে কিনা আই মিন ডাউট। যেমন আপনি যদি মানে কি ওই ওষুধকে পথ্য হিসেবে ব্যবহার করেন, পথ্য তো প্রতিদিনই খাইতে হয়, আর ওষুধ তো আপনার কম খাইতে হয়। তা আপনি যদি ওই যে একই জিনিস যদি বারবার যদি আপনি ব্যবহার করেন, তেতো হয়ে যাবে ওটা, এটা হয়ে যাবে। হ্যাঁ, এইটা আলটিমেট তার নিজেদের ক্ষতি নিজেরাই করতেছে। এখন দেখেন যে এটা খুব সিম্পল ব্যাপার ছিল না, আমাদের বিসিবি এবং ইন্ডিয়ান যে কি ক্রিকেট বোর্ড, আইসিসি, বিসিবি এবং প্রথমত এলো গিয়ে যে যদি মুস্তাফিজ ইস্যুটা আলোচনা হইতো, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করলে, হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। এটাতে এত বাড়ানোর কিছু নাই, তাই না? তো একটা ট্রায়াঙ্গুলার যদি ডিসকাশন হতো, আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঠিক আছে, দেখি এই সমস্যাটা কীভাবে একটা ওয়ে আউট বের করে, সেগুলো না করে আপনি প্রফেশনালি ব্যাপারটা দেখলেন না, আপনি নন প্রফেশনালি একটা পলিটিক্স ঢুকাই দিলেন এখানে। হ্যাঁ, তাতে কি হলো, ক্রিকেটটা যদি মানে এই অবস্থা চলতে থাকলে কি হবে, ক্রিকেটের তো আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না, তাই না? আপনি একটা বিশ্বকাপ যদি আপনি অ্যাভয়েড করেন, এমনিতে তো আইসিসির কুনজরে পড়বেন আপনি, তাই না? হ্যাঁ, তারপরে এখানকার যারা বিশ্বকাপে খেলে টেলে তাদের কি অবস্থা হবে, তাই না? এখানে তো অনেক বিষয় জড়িত আছে। তো ফলে এটা নন প্রফেশনালি ডিল করছে সরকার, হ্যাঁ, এবং আসিফ নজরুল। হ্যাঁ, এটা দিস ভেরি ব্যাড প্র্যাকটিস, যে আপনি সব কিছুতেই একটা ভারতীয় অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য পলিটিক্সকে টিকে থাকবেন।
দেশের স্বার্থ মানে জলাঞ্জলি। এটা ক্রিকেট তো দেখেন, আমাদের তো ফুটবল তো এখন ডিক্লাইনিং, ফুটবলের তো এখন আর তেমন ইয়ে নেই। এখন ক্রিকেট হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের এখন একটা আনন্দের বড় উৎস, একদম তাই না? আগে ছিল ফুটবল, এটা নাই। তো সেটাও যদি আপনি ধীরে ধীরে এটাকে মানে কি বলে যে এমন অবস্থা তৈরি করেন যে আন্তর্জাতিক এরিনাতে আমাদের খেলাটা ডিফিকাল্ট হয়ে যায়, এটা বিরাট ক্ষতি না? এটা তো করা উচিত হয় না। এবং আপনি দেখেন যে তামিম ইকবাল বলেছেন যে এইরকম এইসব ক্ষেত্রে ডিসিশন মানে প্রকাশ করার আগে আরো ভালোভাবে বুঝে তাই না? হ্যাঁ। একবারে করা দরকার। বারবার যে হ্যাঁ। বিসিবি সভাপতি আজকে এটা বলছেন, আসিফ নজরুল ওইটা বলতেছেন, আলটিমেটলি ক্রিকেটকে তারা আসলে একদম কর্নার করে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বললাম তো, ইট ওয়াজ এ টোটালি নন প্রফেশনাল মুভ। হ্যাঁ, এটা কোনো পেশাদারিত্ব পরিচয় দেওয়া হয়নি। এবং এটা আমি দেখলাম তামিমের বিরুদ্ধে তো কিছু হ্যাঁ ধারাল বানিয়ে বলেন। এবার কি অবস্থা, মানে এটা কিছু হইলো? ভারত এন্ট্রি কার্ডটা দ্রুত ছাড়লে ঘায়েল করা যায়। সেই কিন্তু সারাদিন তো আপনি ভারতের বিরুদ্ধে ঢাকা না দিল্লি বলতেছেন, রাতে তো আবার ঠিকই আপনার পেঁয়াজ আনতে হচ্ছে, ডাল আনতে হচ্ছে, মরিচ আনতে হচ্ছে। এটা কি বলবো, স্ববিরোধী অবস্থান কেন আসলে? এটা শুনেন, এটা হয়েছে কি, বাস্তবতা এবং আমার রাজনীতি দুই জিনিস। আমরা 70 দশকে আমরা নিজেরাও এই স্লোগান দিচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। কিন্তু আবার দেখা গেছে যে আমেরিকান এমবাসিতে আমেরিকার ভিসার জন্য লাইন দিতে হয়, একদম তাই না? তা আপনি আমেরিকার ভিসার জন্য লাইন দিচ্ছেন, আবার বলতেছেন মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। সেই জন্য রেগান, আই রিমেম্বার, রেগান যখন প্রথম ক্ষমতায় আসলো 81-এ, বলছিলেন যে যারা দিনের বেলায় মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক বলে স্লোগান দেয় আর রাতে সাহায্যের হাত বাড়ায়, তাদেরকে আমি আর সাহায্য দিব না। একদম তাই তো হওয়া উচিত। হ্যাঁ, আমার মনে আছে এটা, যে যারা দিনের বেলা ডাউন উইথ ইউএস ইম্পেরিয়ালিজম স্লোগান দেয়, রাতের বেলা বলে যে আমাদের ওই যে কি, ওই যে গবের একটাই ছিল জাহাজ, কি নাম এটা, যাই হোক, এই পিয়াল, হ্যাঁ পিএল 480, হ্যাঁ। তো বলে যে এইটা আর দেওয়া হবে না। তো এই যে স্ববিরোধিতা, আমি বলতেছি যে ভারত আবার দেখেন ইন্ডিয়ান সিনেমা দেখার জন্য এই বাসায় স্ত্রীদের জ্বালায় স্বামীরা মানে তটস্থ থাকে, স্বামী বাংলাদেশ খবর দেখতেই পারে না, স্ত্রীরা আপনার ব্যস্ত থাকে। আমার ক্ষেত্রে তাই হয়। আচ্ছা, আমি তো সাংবাদিক, আমার খবর দেখতে দাও, হয়তো রাখো তোমার খবর। এদিকে কি বলে যে দেবদাস মরতেছে আর তুমি চা চাও, মানে এক মেয়ে নারী ওই দেবদাস উপন্যাস করতেছে, তো শেষের দিকে তো খুব ড্রামাটিক, দেবদাস মারা যাচ্ছে, তো এই সময় স্বামী চা চাইছে। এটা তো কোনোভাবে সম্ভব না। আবার দেবদাস মারা যাচ্ছে আমার, আর তুমি চা চাচ্ছ। দেবদাস তো সামনে বসা, কিন্তু দেবদাস চা না দিয়ে তারপরে তো এখন এই যে জলসা, তারপরে দেখেন যে এই রবীন্দ্রসঙ্গীত শুনবে, এবং বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলে চলবে না, ইন্ডিয়ান লাগবে। হ্যাঁ, তারপরে হলো যে ইন্ডিয়াতে ট্যুরে যাবে, তাদের উপভোগ করে, তারপরে শান্তিনিকেতনে যাবে। হ্যাঁ, তারপরে ইন্ডিয়ান গান শুনবে, সবই করতেছে ইন্ডিয়া, ইন্ডিয়ার ট্রিটমেন্টের জন্য যাবে, সব কিছু করতেছে, কিন্তু আবার দেখেন ইয়ে। তো এই সব কোনো মানে হয়? করলে একটা করো, হ্যাঁ একটা অবস্থান, হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়ার আমি কিছুই দিব না, তাই না? বয়কট, একদম বয়কট। এটা তো হয় না, সীমান্ত সিলগালা করে দেওয়া। আবার যে আপনি যেটা বলতেছেন, এই যে চাল আনতেছে, আনতেছে, পেঁয়াজ আনতেছে, অমুক আনতেছে, এটা কেন, তাই না? স্ববিরোধিতা। একেবারে শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে, কি দেখছেন আসলে বাংলাদেশের সামনের দিনগুলো? আমি তো বলতেছি এটা হচ্ছে গ্রে এরিয়া, ধূসর। মানে গ্রিন তো দূরের কথা, গ্রিনিশও নয়, একটা তো আছে পুরোপুরি সবুজ, আর একটা হচ্ছে গ্রিনিশ, সবুজ আভো। এটা সবুজ আভো নয়, হ্যাঁ, ইটস টোটালি গ্রে এরিয়া। আপনি নেভার নো কি হতে যাচ্ছে, হ্যাঁ, এনিথিং ক্যান হ্যাপেন। ঠিক আছে, সুতরাং আমি এইসব প্রেডিকশন এখন দেই না। আগেও আমি বলছি যে আমি যদি ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলি তাহলে বুঝতে হবে এটা 24 ঘন্টার জন্য প্রযোজ্য। একেবারে 24 ঘন্টার জন্য প্রযোজ্য, কিন্তু এটা আসলে কন্টিনিউ নির্বাচন না হওয়া পর্যন্ত প্রযোজ্য, এবং নির্বাচন 11 তারিখ রাত 12টা না বাজা পর্যন্ত। আমি বলি আর কি যে 11 ফেব্রুয়ারি রাত 11টা 59 মিনিট 59 সেকেন্ড অ্যান্ড 60 সেকেন্ড না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন হচ্ছে। এখানে একটু বলে রাখি, এই যে বললেন না যে 12 তারিখে
এই সন্দেহ কিন্তু পৃথিবীর কোথাও নাই। কোথাও নাই। যেমন ধরেন আমেরিকাতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক, প্রতি 4 বছর পর নির্বাচন। 3 নভেম্বর নির্বাচন হবে, পরের বছরের 20 জানুয়ারি অভিষেক হবে, 3 মাস পরে, মানে 3 নভেম্বর থেকে 20 জানুয়ারি হয়ে আসতেছে, আবহাওয়াটাও থেকে হয়ে আসতেছে। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যে আপনার ইয়ে ছিল, তখন একটু ঝামেলা হয়েছিল, তাছাড়া একদম শিডিউল করা। 3 তারিখে ভোট হবে নভেম্বরের, 20 তারিখে ইনাগুরেশন, এক চুল পরিমাণে দিচ্ছে যাবে না। অত দেখেন আমাদের মানে একটা ডেট নিয়ে কত রকমের, এই যে 5ই আগস্ট থেকে কবে নির্বাচন হবে, কয় মাস পরে, এই সেই, তারপরে একটা ডেট পাইছি সেটারও নিয়ে সন্দেহ। একেবারে কি সোসাইটি এটা একটা বলেন? মানুষের মধ্যে মানুষের উপর মানুষের বিশ্বাস নেই একদম। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল ভাই আপনাকে, লম্বা সময় দিলেন দেশবার্তা টক শোতে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমরা কথা বলছিলাম সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কামাল ভাইয়ের আলোচনা, এবং যেটা আসলে উপসংহার যেটা বলবো যে আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচন হচ্ছে এমনটা আসলে প্রত্যাশা করা খুব কঠিন। তারপরও মন্দের ভালো হচ্ছে নির্বাচন না হওয়ার চেয়ে একটা নির্বাচন হওয়া উত্তম, এমনটাই বলছেন মাহবুব ভাই। এবং আমরা আপনারা তখন যারা দেখছিলেন সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যথারীতি আপনারা সবাই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ সন্ধ্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ।